যে দেশে নতুন করে স্বাধীনতা পাবার নাম করে জাতির পিতাকে সর্বোচ্চ অপমান করা হয়, তার ভাস্কর্য ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়, সেই দেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে ইউনিস সরকার গ্রেপ্তার করেছে বাংলাদেশি সনাতন জাগরণ মঞ্চ ও বাংলাদেশের সম্মিলিত সংখ্যালঘু জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে। গোটা বিশ্ব দেখছে। শান্তির বার্তা দেওয়া চিন্ময় কৃষ্ণ দাস বাংলাদেশের সনাতনীদের অধিকার নিয়ে বারবার সরব হয়েছেন বলেই কি ওনার বিরুদ্ধে ইউনিস সরকারের এই রাষ্ট্রদ্রোহের ষড়যন্ত্র? চট্টগ্রামের স্থানীয় বিএনপি নেতা ফিরোজ খানের অভিযোগের মূলে গ্রেপ্তার করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। কিন্তু অভিযোগ দায়ের কথা শোনা মাত্রই বিএনপির শীর্ষ নেতৃত্ব ফিরোজ খানকে দল থেকে বহিষ্কার করে দেয়। তবুও কেন মামলায় জড়িয়ে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করল ইউনিস সরকার? এই মুহূর্তে উত্তাল বাংলাদেশ এবং প্রতিবাদের ঝড় ভারত সহ গোটা বিশ্ব জুড়ে। ভারত চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তি চেয়েছে। তাই আমাদের প্রশ্ন, বাংলাদেশে সনাতনীদের ওপর আক্রমণ বন্ধ করতে ব্যর্থ অন্তর্বর্তী সরকার চিন্ময় কৃষ্ণ দাসকে 10 দিনের জন্য জেল হেফাজতে পাঠিয়ে কি বার্তা দিতে চাইল? এটা কিসের ইঙ্গিত? তার নিয়ে আলোচনা হবে। পাশাপাশি আমাদের আজকের এই বিশেষ টক শোতে আমরা চোখ রাখব রাজ্যের শিক্ষাঙ্গনে। স্কুলে শিক্ষক নিগ্রহ, ছাত্র শিক্ষক সম্পর্ক থেকে শুরু করে বিভিন্ন দাবিতে ছাত্রদের পথে নেমে আসার যুক্তি। আলোচনা হবে সবকিছু নিয়ে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। বাংলাদেশে সনাতনী ধর্মপ্রচারক চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারি এবং রাজ্যে শিক্ষক নিগ্রহ নিয়ে একটি বিশেষ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট শিক্ষাবিদ গৌতম মজুমদার এবং বিশিষ্ট শিক্ষাবিদ ননী গোপাল দেবনাথ। আপনাদের দুজনকে স্বাগত আজকের অনুষ্ঠানে। গৌতম বাবু, একদিকে সংখ্যালঘুদের ওপর আক্রমণ চলছে অবিরাম বাংলাদেশে, আমরা দেখছি, আর সেখানে কাউকেই বাদ দেওয়া হচ্ছে না। সেখানে সাংবাদিক থেকে শুরু করে সাহিত্যিক থেকে শুরু করে এমনকি শিক্ষকদের ওপরও কিভাবে নির্যাতন চালানো হয়েছে আমরা দেখেছি। আর সম্প্রতি এখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার। এখন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করে কি বার্তা দিতে চাইল বাংলাদেশ সরকার বলে মনে হয়? এটা আসলে ভাষাহীন একটা পরিস্থিতি বাংলাদেশে চলছে বেশ কয়েকটা মাস। আর এর মধ্যে যে এটা মানে বিভৎস বলবো, সারা পৃথিবী যেটা নিয়ে আজকে সারাটা পৃথিবীতে সনাতনীরা আন্দোলন শুরু করেছে। বাংলাদেশ সরকারের ইউনিস সরকারের একটা উনি যে ভারপ্রাপ্তভাবে 3 মাসের জন্য বসে যেভাবে সনাতনীদের উপর অত্যাচার শুরু করেছে, আজকে সেটাকে নিন্দা জানানোর কোনো ভাষা আমার ভেতরে হচ্ছে না। এবং বিগত 3-4 মাস ধরে যেভাবে ওদের দেশে আমাদের হিন্দু সাম্রাজ্যের মানে হিন্দু যারা মূর্তি পূজা করে এদেরকে যেভাবে মারছে, খুন সন্ত্রাস ধর্ষণ কন্টিনিউয়াস চলছে, এটা কি বার্তা দিতে চাইছে বাংলাদেশ? বাংলাদেশের সঙ্গে আমাদের একটা আত্মিক সম্পর্ক, এবং আমরা আজকে যারা এই ত্রিপুরা রাজ্যে বসবাস করছি আমাদের পূর্বপুরুষরা কিন্তু বাংলাদেশ থেকে এখানে আসছে। এটা আমাদের দুর্ভাগ্য যে ভারতবর্ষ স্বাধীনতার সঙ্গে সঙ্গে ব্রিটিশরা এমন একটা পলিসি দিয়ে গেছে যে একটা ভাই ভাই ভাগ করে দিয়ে দুটো দেশ দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ করে দিয়েছে। এখানে আমি একটু যুক্ত করতে চাইবো আপনার কথার সঙ্গে গৌতম বাবু, মাঝখানে আটকে। আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশে আমরা এখানে যারা রয়েছি ত্রিপুরা রাজ্যে আজ বা ভারতবর্ষে, আমাদের অনেক পূর্বপুরুষরা, অনেকেরই পূর্বপুরুষ বাংলাদেশে রয়েছে, আর বাংলাদেশের সবার পূর্বপুরুষ ভারতে ছিল। ঠিক কিনা? হ্যাঁ, বাংলাদেশের সবার পূর্বপুরুষ ভারতেও আছে। মানে আমাদের তো একটাই দেশ, ভারতবর্ষটা তো একটা অখণ্ড দেশ হিসাবে আমরা সেই ইন্দোনেশিয়া মালয়েশিয়া থেকে শুরু করে ইরান পর্যন্ত আমাদের পুরো দেশ ছিল। আমরা যদি অতীত ইতিহাস দেখি, তো ভারতবর্ষের যে অতীত ইতিহাস, অতীত যে পরম্পরা, যে সনাতনী সভ্যতা, একমাত্র পৃথিবীর একটা দেশ, সেটা হলো সনাতন। এই সনাতন মানে যার কোনো
শুরু নেই শেষ নেই একদম। এবার আমরা যদি বলি মুসলমানের একটা নির্দিষ্ট একটা সময় আছে, হয়তো 1500 সামথিং চলছে, 2024 চলছে, খ্রিস্টানদের এইভাবে চলছে। আমাদের এখানে বুদ্ধের দেশ, শান্তির দেশ। আমাদের মুনি ঋষি, আমরা কি মনে করি ভারতবর্ষে যারা বসবাস করে এরা মুনি ঋষিদের সন্তান, বীরের সন্তান। তা আমাদের ওই ঐতিহ্যটাকে ধরে রেখে এখানে যারাই জন্মগ্রহণ করে ওরাই কিন্তু শান্তপ্রিয়। ওরা চায় সারা বিশ্বটাকে আমরা বাসুদেব কুটুম্বকম বলে আমরা সবাইকে স্বীকার করি। সারা পৃথিবী মানে একটা দেশ, একটাই জায়গা। এখানে মনুষ্যত্ব হলো মূল, এখানকার যে জন্ম, যে জীবজগতের জন্ম, মানুষের জন্ম হলো সর্বশ্রেষ্ঠ জন্ম, মানে স্বয়ং ভগবানের সঙ্গে জোড়ার, মানে মনুষ্যত্ব থেকে দেবত্বে যাওয়া যায়। এই যে শিক্ষা, এই যে শান্তি, এই যে সম্প্রীতি, এই যে অহিংসা, আজকে বাংলাদেশ ইউনিট সরকার কি দেখাচ্ছে সারা পৃথিবীকে, কি বার্তা দিতে চাইছে? ওনাকে অ্যারেস্ট করেছেন, ওনাকে অ্যারেস্ট করে কি করেছে? সনাতন ধর্মকে অ্যারেস্ট করেছেন, একটা ব্যক্তিকে করেননি যিনি সন্ন্যাস নিয়েছেন, শকে নাশ করে সন্ন্যাস হয়েছেন। পৃথিবীর সমস্ত তার যে আমাদের যে বিভিন্ন যে লোভ লালসা এগুলো সবকিছু থেকে তিনি সংবরণ করে সংসার ধর্ম মায়া ত্যাগ করে মানুষের জন্য কাজ করছেন, মনুষ্যত্বকে জায়গা দিচ্ছেন। মানুষ কিভাবে আধ্যাত্মিকতায় পরিপূর্ণ হতে পারে? কারণ আধ্যাত্মিক চেতনা যতক্ষণ না হবে আমাদের, আমরা যেমন এটা একটা বডি, এটা একটা খাঁচা, আমাদের সংস্কৃতি, আমরা এটা জাস্ট একটা খাঁচা, কিন্তু আমার অন্তরের ভিতরে কি আছে? একটা আমরা বলি প্রাণবায়ু। আজ পর্যন্ত কোন বিজ্ঞান আবিষ্কার করতে পেরেছে? এটা হলো অনুভূতি স্তর। এই যে ভারতবর্ষের সনাতনী শিক্ষা মানে কি? আমার অনুভূতি স্তরটাকে জাগ্রত করা। যেমন শিক্ষা মানে কি? অনুভূতি স্তরটাকে, একটা টিচারের দায়িত্ব হলো অনুভূতি স্তরটাকে জাগিয়ে দিলে অটোমেটিক সে এগিয়ে যেতে পারবে। তো ওই যে জায়গাটা, এখান থেকে আমাদেরকে, আজকে যদি বলি ভারতবর্ষের স্বাধীনতার পর থেকে এটা হয়েছে না, এটা আজকে থেকে 1000 বছর আগে থেকে চলছে। এই ভারতীয় সভ্যতাটাকে, ভারতীয় সংস্কৃতিটাকে নষ্ট করার, সনাতনী সভ্যতাকে নষ্ট করার জন্য 1000 বছর ধরে কিন্তু প্রচেষ্টা চলছে। সেই প্রয়াসেরই অঙ্গ কিনা এই যে আমাদের চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করাটা। কি মনে করছেন? এই মুহূর্তে আমাদের সঙ্গে আজ আরো একজন অতিথি যিনি রয়েছেন। স্যার, আপনার কি মনে হয়? ননী স্যার, আপনার কি মনে হয় এই যে বাংলাদেশ সরকার কি বার্তা দিতে চাইল চিন্ময় কৃষ্ণ দাসকে এই ধরনের একটা ঘটনা এবং রাষ্ট্রদ্রোহে গ্রেপ্তার করে? ভ্যানগার্ডের দর্শকদেরকে আমি প্রথমেই শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি। বিষয়টা তো এটা যখন 5ই অগাস্ট হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কোটা বিরোধী আন্দোলন, কোটা পক্ষে কি আন্দোলন, মানে কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আসলে এটার কলকাঠি তো অনেক আগে থেকেই নাড়ানো হচ্ছিল যে বাংলাদেশটাকে একটা মৌলবাদী রাষ্ট্রে পরিণত করা, বিশেষ করে পাকিস্তান এখানে এসে, অর্থাৎ যারা ওই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী যে শক্তিটা ছিল সেই শক্তিটাও ততদিনে পত্র পুষ্প পল্লবে গিয়ে সেটা একেবারে বিকশিত হয়েছে। হওয়ারই ফল হচ্ছে এটা। আমি আজকে একজন সোশ্যাল মিডিয়াতে শুনলাম, এক ওয়াজি বলছেন যে রবীন্দ্রনাথ সম্বন্ধে কুৎসিত বাঙালি বিদ্বেষী এই সমস্ত বলে বাজে বাজে কথা বলছিলেন। আমি একটা কমেন্টও দিয়েছিলাম, সেখানে ভালো পড়া কমেন্টই দিয়েছি। তো কেসটা হলো এই যে বিষয়টা, এটারই প্রতিফলন হলো সেখানে যে সংখ্যালঘুদেরকে, সংখ্যালঘু বলতে শুধু হিন্দু নয়, সেখানে খ্রিস্টান আছে, জৈন আছে, বৌদ্ধিস্ট আছে, এরাও সমানভাবে নির্যাতিত, এরাও এখানে সুখে নেই। তো তাদেরকে যে এখান থেকে বিতাড়িত করে, অর্থাৎ ভাবছিল যে যতটা টর্চার করা যায় করে আস্তে 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 আস্তে, যেমন স্বাধীনতা, বাংলাদেশ স্বাধীনতার সময় যে সংখ্যক পার্সেন্টেজ অফ পিপল সংখ্যালঘু সেখানে ছিল, এখন প্রায় 10%-এর নিচে 8%-এর মতো হয়ে গেছে। এই কটা লোককেও কিভাবে তাড়ানো যায়, কিন্তু ওরা ভাবতে পারেনি যে সংখ্যালঘুরা সেখানে ঘুরে দাঁড়াবে। এরা ভাবছে আমরা একটু দিলেই ওরা চলে আসবে, এটা তারা ভাবেনি। তো ভাবেনি এই কারণ যারা ওয়াজি বা তাদের সেখানে মৌলবী বা মালানা যারা আছে, এরা তো ডাইরেক্ট সরাসরি হিন্দু নিধনের কথা বলে, তাদের কেটে ফেলবো, মেরে ফেলবো, তাড়িয়ে দেবো, ইভেন ভারতবর্ষ আক্রমণ করারও বলছে, ওরা উত্তর পূর্বাঞ্চল দখল করে নেবে, এখনো নানা ধরনের উক্তি করছে। তো এর ফলে যে আন্দোলনটা যেটা জেনারেট করছিল, দানা বাঁধছিল, মানে হিন্দুরা এক কাট্টা হয়ে যাচ্ছে, বিশেষ করে সনাতনী বা অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায় যারা আছে, খ্রিস্টান, বৌদ্ধ, এখন আর এসবের কোনো বেড়াজাল নেই, সবাই মোটামুটি ইউনাইটেড। এটাকে করার জন্য চিন্ময় কৃষ্ণ দাস একটা মুখ ছিলেন। কে বলবে যে ইসকনের যারা ধর্ম প্রচার করে তারা সন্ত্রাসবাদী? আজকে পৃথিবীর 152টা দেশে ইসকনের শাখা আছে, হাজারো মন্দির আছে, পাশ্চাত্য দেশে যেখানে সম্মানের চোখে দেখা হয়, হ্যাঁ দেখা হয়। তো সেখানে এটা তো এরকম, মানে এরা কেন করছে? এরা ওই
যে কোনো ভাবে ভাবছে যদি চিন্ময় কৃষ্ণ দাসটা যদি মুখ হয়ে থাকেন, তাহলে ওনাকে যদি কিছু একটা করা যায়, তাহলে মোটামুটি আন্দোলনটা ওরা স্তীমিত হয়ে যাবে, একটা কিছু করবে। তাহলে ওদেরকে যদি তোমরা নিরপেক্ষই হয়ে থাকো, যারা ভারতবর্ষের বিরুদ্ধে বলে, হিন্দুদের বিরুদ্ধে সরাসরি বলে, এখানকার সনাতনী যারা আছে বা সংখ্যালঘু যারা আছে তারা তো বলছে না কখনো, বা চিন্ময় কৃষ্ণ দাসও তো বলেননি কখনো। ইউনাইটেড করেছেন, ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে উনি একটা মুখ্য ভূমিকা নিয়েছেন হয়তো, তো সেই জন্য ওনাকে এই কাজটা করছে। তাহলে তো সমদোষে দুষ্ট যদি হয়, তাহলে ওদেরকেও করা দরকার, তো এদেরকে করা হলো না কেন? প্রশ্ন হচ্ছে ওদেরকে করা হলো না কেন? একদম। এখন এই পক্ষপাতিত্ব কেন সংখ্যালঘুদের সঙ্গে? বিশ্বাস করি না, আমি ব্যক্তিগতভাবেও ধর্মীয় সংকীর্ণতাবাদ, এই জাতপাত বর্ণ ব্যবস্থাগুলোকে, মানুষের বিভেদটাকে বিশ্বাস করি না, কিন্তু ওদের কার্যকলাপের ফলে আমাদেরকে এখন বিশ্বাস করতে হচ্ছে। এই যে আইপিএল এ বাংলাদেশের একজন ক্রিকেটার পায়নি, কেন পায়নি? না পাওয়ার একমাত্র কারণ হলো এদের যে বিসিবি, যেটা বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ড আছে, এরা কি করে প্লেয়ার যখন আইপিএল এ খেলতে আসে মাঝখানে নিয়ে যায় বা ওরা দেয় না, তখন একটা কি রিস্ক নেবে? আর এরা এটার উল্টো প্রচার করছে সেখানে। এদের আরো খারাপ হয়ে গেছে এবং আরো বেশি দেশটা এত মাত্রায় গেছে সেখানে, মানে কি বলবো আমি, আছে মানুষ যে সবাই যে ভারত বিদ্বেষী, একাংশ করছে, একাংশ মানে মেজরিটি, কিন্তু যারা আছে তারা এখন চুপচাপ আছে, কিন্তু আবার আন্দোলনও এদের বিরুদ্ধে জেনারেট করছে, এরা কিন্তু খুব একটা সুখে নেই, এদেরকে পালিয়ে বেড়াতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তারি দুদেশের, কারণ আমরা যখন বলছি এক শ্রেণী, একাংশ বাংলাদেশের নাগরিকরা এই ধরনের কাজ করছেন এবং সেখানে সরকারও ব্যর্থ, এই সংখ্যালঘুদের উপর এই ধরনের নির্যাতন বন্ধ করতে সরকারও ব্যর্থ, তখন এই ধরনের উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তারি দুদেশের ধর্মীয় সহিষ্ণুতাকে মানে কতটা ব্যাঘাত করতে পারে বলে মনে হয়? এটা আসলে আমাদের যে দুটো দেশ, ভারতবর্ষ বা বাংলাদেশ, এই দুটোকে ব্যালেন্সটা নষ্ট করার জন্য একটা বিদেশি শক্তি কাজ করছে, তার সঙ্গে সম্পূর্ণরূপে পাকিস্তান জড়িত এবং পাকিস্তানের মদত রয়েছে, পাকিস্তানের সরাসরি মদত রয়েছে, আফগানিস্তানের মদত রয়েছে, এছাড়া অন্যান্য যে কতগুলো রাষ্ট্র রয়েছে, এদের সম্পূর্ণরূপে একটা মানে জড়িত, যে ভারতের সঙ্গে কিভাবে এটা লাগানো যায়। ওই জন্য যেহেতু ভারতবর্ষটা একটা হিন্দু রাষ্ট্র মর্যাদা নিয়ে আছে, মানে হিন্দুদের আধিপত্য বেশি, তো এখানে ভারতবর্ষের হিন্দুদেরকে রাগিয়ে দাও, ওরা যেন কি করে বা ভারত সরকার কি করে, মানে এটা ট্রাসেল কিভাবে, কারণ সারা বিশ্ব এখন দেখা যাচ্ছে শুধু যুদ্ধ নিয়ে আছে, তো এটা যুদ্ধের মুভমেন্ট কিভাবে করা যায়। ভারতবর্ষের বর্তমান ভারতবর্ষের অর্থনৈতিক দিকটা পৃথিবীকে কিন্তু মানে চোখ দেখাচ্ছে, তাহলে পৃথিবীর অর্থনৈতিকভাবে যারা স্টেবল, রাজনৈতিকভাবে যারা স্টেবল, ওরা চাইছে যে ভারতবর্ষে একটা অস্থির পরিস্থিতি তৈরি হোক, যার জন্য কাজে লাগাচ্ছে বাংলাদেশটাকে। এবং বাংলাদেশটার দোষ হচ্ছে দেশটার, আসলে দেশটা না, মুষ্টিমেয় একটা শ্রেণী, যে শ্রেণীটা উগ্রপন্থা বা আমরা যে উগ্রবাদ যেটা বলি, ওই পন্থাটাকেই বারবার ইয়ে করছে। নাইলে একটা ইলেকশন হলো, হাসিনা সরকার প্রতিষ্ঠিত হলো, তার কিছুদিন পরে এটা জাস্ট কোটা আন্দোলন বলে শুরু করে এটা ছাত্র আন্দোলন কি করে এটা মানে দেশের রাষ্ট্রপ্রধান চেঞ্জ হয়ে যায়। আর ইউনিস যিনি নোবেল পুরস্কার প্রাপ্ত, উনি শান্তির জন্য নোবেল নিয়েছেন, ওনার শান্তির চেহারা, ওনার দেশ সবচেয়ে পৃথিবীর ভিতরে এখন যদি কোনো দেশ অশান্তি থাকে, অশান্ত থাকে, সেটা হলো এখানে। আর আমাদের মাঝে মাঝে দুর্ভাগ্য হয়, মানে এতভাবে আমরা পলিটিক্যালাইজড রাজনৈতিকভাবে আমাদের ইন্ডিয়াতেও আজকে অনেকগুলো দল, এতদিন যাদেরকে দেখছি রাজনৈতিক বিভিন্ন পার্টি করছে, ওদের কোনো স্টেটমেন্ট নেই, ওদের কোনো বড় বড় লিডারদের একটা বক্তব্য নেই, এটাই আশ্চর্যের, এটাই আশ্চর্য লাগে। ঠিক, আপনার কি মনে হয় স্যার এই ব্যাপারটাতে, এই যে ঘটনাটা হলো, চিন্ময় কৃষ্ণ দাসকে সেভাবে গ্রেপ্তার করলো এবং একটা উদ্দেশ্য প্রণোদিত গ্রেপ্তার, এটা অবশ্যই এটাকে ধরে নেওয়া হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত। এখানে দুদেশের ধর্মীয় যে সহিষ্ণুতা, বাংলাদেশেও আপনি যেটা বলছিলেন যে বাংলাদেশেও তো অনেকেই আছেন, একটা শ্রেণী আছেন যারা যদি সংখ্যাগুরু হয়েও ওনারা কিন্তু এই পথে হাঁটেন না, এবং আমাদের দেশেও দুদেশের এই যে ধর্মীয় সহিষ্ণুতা কতটা ব্যাঘাত ঘটতে পারে? না, এটা তো একতরফা কোন সময় হয় না। আপনি যদি আমাকে আঁচড় কাটেন তাহলে আমারও তো এক সময় ধৈর্য ছুটি হবে, যেমন আমার ব্যক্তিগত ভাবেও তো আমি কোনোদিন এভাবে কথা বলবো ভাবিনি। আজকে ওদের পরিস্থিতি, সেখানকার ঘটনা প্রেক্ষিতটা আমাকে এই অবস্থায় বাধ্য করেছে। এখন আমি যত কথাই বলি, বাংলাদেশে যারা সংখ্যালঘু আছে তারা যেভাবে ইউনাইটেড হয়েছে, তারা কিন্তু সংখ্যালঘু হিসাবে না, তারা
ওই সনাতনী হিসাবে বা খ্রিস্টান হিসাবে তাদের অস্তিত্বটা সংকটে রক্ষা করতে হবে। কেউ যদি বলে ভাই আমি জাত পাত এই সমস্ত ধর্মীয় বিদ্বেষ মানি না, ওকে কিন্তু রক্ষা করবে না। দেখবে সে কি আসলে তার টাইটেলটা কি, সে হিন্দু কিনা, বা সে সনাতনী কিনা, বা সে খ্রিস্টান কিনা, বা সে বৌদ্ধিস্ট কিনা, বা সে জৈন কিনা। তো তাকে সেখানে সে দিয়ে কিন্তু ঠেলে দেওয়া হয়েছে। যাদের মনে বিন্দুমাত্র এই ধরনের বিদ্বেষ বা ভাবনা ছিল না তারাও এখন ওই জায়গায় গেছে। বা আমাদের দেশেও ঠিক একই রকম ভাবে ভাইস ভার্সা, যে এখানেও আমরা যারা আছি, তো আমরা দেখলাম যে একটা শুধুমাত্র ধর্মীয় কারণে আমাদের লোকগুলো সেখানে মার খাচ্ছে। তো আমার তো তার প্রতি সিম্পাথি হবেই। এটা কি হলো ঘটনাটা? এটা তো মেনে নেওয়া যায় না একদম। হ্যাঁ, তো এখানে এই দুইটার মধ্যে যে অসহিষ্ণুতা, ওরাই যেভাবে অসহিষ্ণুতা বাড়িয়েছে, তা আমার মনের মধ্যেও তো অসহিষ্ণুতা হতেই পারে অনেকের মধ্যে। যদি আমরা ভারতবর্ষ আজকে এখানে এরকম ভাবে আমরা ভাবি না আমরা এখনো, কারণ কি ভারতবর্ষের যে পরিমাণ ওদের সাথে বাণিজ্য, খাদ্যদ্রব্য থেকে সবকিছু 10টা দিন যদি বন্ধ করে দেয়, এগুলোর অবস্থা খুব খারাপ হবে। ওরা কোন থেকে, চীন দেশ থেকে বা ওই কি জানি কয় বিভিন্ন দেশ থেকে কখন কি খাবার আনবে, এনে তারপরে ওরা রক্ষা করবে। এই একটা ইনস্টেক অবস্থার মধ্যে, বিপন্ন অবস্থার মধ্যে থেকেও এদের মনের মধ্যে এত বেশি ধর্মীয় বিদ্বেষ বা উন্মাদনা, এটা মানে প্রতিহিংসা, এটা ভাবা যায় না। এটা ভাবা যাচ্ছে না। হঠাৎ করে এত প্রকাশিত হচ্ছে, এত ভাবে, এত দিক থেকে প্রকাশ পাচ্ছে যে এটাকে সত্যি মেনে নিতে কষ্ট হচ্ছে। যে বাংলাদেশ আমরা এক সময় কৃষ্টি সংস্কৃতি বলুন বা খেলাধুলা বলুন, সব দিক থেকে বাংলাদেশের সঙ্গে একাত্ম ছিল ভারত, এটা তো আমাদের দেশ, আর সেখানে আমরা মেনে নিতে কষ্ট হচ্ছে। এখানে আমি আরেকটা ইনক্লুড করছি, ভারতীয় যে সভ্যতা বা সনাতন, বা আমরা যদি হিন্দুও বলি, যত দেবদেবী আমরা পুজো করি, প্রত্যেকটা দেবদেবীর হাতে কিন্তু অস্ত্র আছে। আমাদের মহাভারতকেও যদি আমরা দেখি, ঠিক কৃষ্ণ 100টা পাপ পর্যন্ত মাফ করেছে, তারপর কিন্তু অস্ত্র ধরেছে। আজকে বাংলাদেশে ওই জিনিসটা আমরা দেখছি যে সনাতনীরা আজকে পিঠ লেগে গেছে অস্ত্র ধরার জন্য। ওরা এখনো শান্তপ্রিয় ভাবে আন্দোলনটা করছে যে সনাতনীদের ইজ্জত রাখতে হবে। তো যারাই আজকে এগুলোকে উস্কানিমূলক ভাবে হোক দিচ্ছে, কিন্তু সনাতন ধর্ম যেহেতু দাঁড়িয়েছে আজকে বাংলাদেশে, এটার একটা বিহিত হবে। এটা আমার একটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটার একটা সমাধান হবে, এবং প্রয়োজনে যা যা অ্যাকশন নেওয়ার সেই অ্যাকশনও আগামী দিনে হবে। কারণ সনাতনের ধর্মীয় প্রভাবের মধ্যে আছে, প্রত্যেকটা দেবদেবীর মধ্যেই সেই অস্ত্র আছে, প্রয়োজনে অস্ত্র চালাবে। ওকে, ভারত নিঃশর্ত মুক্তি চেয়েছে চিন্ময়কৃষ্ণ দাসের। তবে আরেকটা দিকে আমরা যখন দেখছি এই ঘটনা যখন হচ্ছে, তখন বাংলাদেশের, কারণ জাতীয় পতাকা অবমাননার ঘটনাকে কেন্দ্র করে একটা ষড়যন্ত্র হয়েছে এবং সেখানে গ্রেপ্তার করা হয়েছে চিন্ময়কৃষ্ণ দাসকে। এখন বাংলাদেশের ছাত্ররা রাস্তায় ভারতীয় পতাকা এঁকে তার ওপর পাড়িয়ে যাচ্ছে, মারিয়ে যাচ্ছে। এটা কোন শিক্ষা? আর কত দিক দেখাবে আমাদের বাংলাদেশের ছাত্ররা, কি মনে হয়? এটা তো একেবারে, এটা মানে কি বলবো, এগুলো আসলে বলার ভাষা নেই। ন্যাক্কারজনক। আমরা ফেসবুকে দেখেছি, এটা বিভিন্ন মিডিয়াতে দেখাচ্ছে এগুলো। মানে ভারতবর্ষের রাষ্ট্র ধ্বজকে পা দিয়ে ওরা মারিয়ে যাচ্ছে, যেটা করতে পারে না, এটা করতেই পারে না। এটা আমি মনে করি আমাদের ভারত সরকার এটার জন্য একটা অ্যাকশন নেওয়া, এটার জন্য যতটুকু প্রয়োজন সরকারিভাবে বা আমাদের যে সারা পৃথিবীর যে সিস্টেম, রাজনৈতিক যে সিস্টেম, আন্তর্জাতিক পলিসি অনুযায়ী এটার জন্য একটা ব্যবস্থা নেওয়া দরকার। এটা আমাদের প্রত্যেকটা ভারতবাসীর ইজ্জতের প্রশ্ন। আমাদের প্রতি এইভাবে, মানে আজকে যদি বাংলাদেশের একটা পতাকা যদি এইভাবে করা হয় তখন কি হবে? তাহলে আমাদেরকে এভাবে কেন তারা হেনস্থা করছে? এটা কোনো অবস্থাতে মানা যায় না। এটার জন্য আমরা ধিক্কার করি আমাদের ত্রিপুরা রাজ্যের আমজনতার পক্ষ থেকে এবং আপনাদের ভ্যানগার্ডের পক্ষ থেকে। আমি সবাইকে বলছি যে এটার জন্য প্রতিবাদের একটা ঝড় যেন বয়ে যায়, কারণ আমরা ভারতবাসী হিসেবে আমাদের গর্ব, আমাদের ধ্বজ, আমাদের পতাকা, জাতীয় পতাকাকে এভাবে সম্মান না করে, এভাবে একটা ছাত্ররা একটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান, আপনি সম্মান নাই করতে পারেন, ভিন্ন দেশ আপনি সম্মান নাই করতে পারেন, কিন্তু এভাবে অপমান করা যায় না, আপনি করতে পারেন না। ওকে, ননিবাবু, আপনার কি মতামত এই বিষয়ে? দেখুন, আমি যদি ইউনিসের কথা বলি, সে কার প্রতিনিধি? সে নোবেল শান্তি পুরস্কার পেয়েছে, এটা তো দেওয়া হয়েছে ওকে। এদের ভাষাতেই আমি দেখলাম ও তো একটা সুদখোর, এরা বলছে, মানে বিভিন্নভাবে বলে। তো তার কি কোনো বাংলাদেশে যে 71-এর যে রেভলিউশনারি ওয়ার যেটা হয়েছিল, ফ্রিডম মুভমেন্ট আন্দোলন, স্বাধীনতা আন্দোলন, কোনো কন্ট্রিবিউশন আছে কিনা? এখন যারা এই সমস্ত করছে তাদের কোনো কন্ট্রিবিউশন নাই। হয়তো যারা করেছে স্বাধীনতা আন্দোলন বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য, তারা এখন একটু অসুবিধায় বেকায়দায় আছে, কিন্তু এই বেকায়দা বেশি দিন থাকবে বলে আমার মনে হয় না। তো সুতরাং সম্পূর্ণ মৌলবাদী শক্তি বিষয়টা করছে। আর যারা বঙ্গবন্ধু
জাতির পিতা যিনি বাংলাদেশের সৃষ্টি করলেন, তার মাথায় উঠে যারা মূত্র ত্যাগ করে, যারা এই ধরনের নোংরামি করে, আরো বাজে বাজে ঘটনা আছে, এদের কাছে ভারতের জাতীয় পতাকা বাড়ানো তো কোনো ব্যাপারই না, এটা কোনো ব্যাপারই না। তাদের কাছে জাতির পিতার সঙ্গে যারা এই ধরনের কাজ করতে পারে, শুধুমাত্র পট পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে দেখা যায় স্কুলে ঢুকে ঢুকে শিক্ষকদেরকে তাড়িয়ে দিচ্ছে, বলছে তুমি আজকে থেকে, এবং শারীরিকভাবে নিগ্রহ করে স্কুলে তার হেডমাস্টারকে তাড়িয়ে দিচ্ছে। মানে শুধু হিন্দুদেরকে যে তাড়াচ্ছে সনাতনী যারা হেডমাস্টার বা তাদের ভিন্ন তা না, ওখানকারও যারা একটু সেকুলার মেন্টালিটি বা যারা আওয়ামী লীগ ঠিক করেন এরকম লোকও যারা ছিল, প্রধান শিক্ষক বা শিক্ষিকা, তাদেরকেও স্কুল থেকে সেখানে তাড়িয়ে দেওয়া হয়েছে, অফিস থেকে তাড়ানো হচ্ছে। প্রফেসর, কলেজের প্রিন্সিপাল কেউই রক্ষা পাচ্ছে না, কেউ রেহাই পায় না, কেউ রেহাই পায় না, শুধু সংখ্যালঘুরা নয়। অসভ্যতা বা বর্বরতার যে চূড়ান্ত সীমা, ভারতের জাতীয় পতাকা তো ওদের কাছে একটা কিন্তু ম্যাটারই না। ঠিক। চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবি উঠেছে ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। সনাতন ধর্মের ওপর এ ধরনের আক্রমণ একদমই ভালো চোখে দেখছে না ভারতীয়রা, তাই ভাবা উচিত বাংলাদেশ সরকারের। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পর ফিরে আসছি রাজ্যের ছাত্র শিক্ষক সম্পর্ক নিয়েও একটি গুরুত্বপূর্ণ আলোচনায়। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন নিউজ ভ্যানগার্ড।